এবঙ্গে কেমন আছেন? ভালো শব্দটা এখান থেকে হারিয়ে গেছে। আপনাদের সংগঠনের মূল লক্ষ্য কি এই মুহূর্তে? এখানে কমিউনিটি ফার্মিং ছাড়া কৃষকরা এখানে বাঁচতে পারে না। বুলবুল মণ্ডল ৩২ বছর বয়স। আলুর দামের জন্য আত্মহত্যা করেছেন। কৃষক এখানে ঋণগ্রস্ত। পশ্চিমবঙ্গে বাঙালির পাতে কি আদৌ বাংলার মাছ আছে? পশ্চিমবঙ্গে এক সময় ধান উৎপাদনে ভারতবর্ষের মধ্যে প্রথম ছিল। আজকে আমরা ধান উৎপাদনে তৃতীয় স্থানে এসে পৌঁছে গেছি। আজকে পৃথিবীর মধ্যে চাল উৎপাদনে ভারত হচ্ছে প্রথম স্থান অধিকারী। এখন বর্তমানে কৃষকদের কোন দুটো সংকটকে বেশি প্রাধান্য দেবেন? বাজারে অনিশ্চয়তা নাকি দাম? এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এ রাজ্যে চালু হতে দেয়। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পডকাস্টে। আজকে আমরা পেয়ে গেছি একজন সক্রিয় সংগঠক এবং মানুষ ও কৃষি সমাজের একজন পরিচিত মুখ, যাকে প্রতিনিয়ত ও প্রতি সময় আমরা কৃষক বন্ধুদের পাশে দেখে থাকি। দাদাকে স্বাগত জানাবো। আজকে আমরা পেয়ে গেছি বিজেপি কিষাণ মোর্চার সভাপতি রাজীব ভৌমিককে। দাদা, অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত। প্রথমে দাদা, যে বিষয়টা আমি ঢুকবো, এবঙ্গে কেমন আছেন? পশ্চিমবঙ্গের বর্তমান যা সিচুয়েশন, তাতে ভালো শব্দটা এখান থেকে হারিয়ে গেছে। এখানকার মানুষ একটা অস্থিরতার মধ্যে জীবনযাপন করছে, তার বাইরে আমিও নই। একই অবস্থা প্রত্যেকেরই চলছে। মানে ভালো মন্দর থেকে মন্দর দিকেই পাল্লাটা ভারী। অবশ্যই ভালো শব্দ এখানে নেই। মন্দটাকেই হাইলাইট করে কতটা বড় জায়গায় নেওয়া যায়, সেই প্রচেষ্টা এবং সেই কৌশল এ রাজ্যে চলছে। একদমই দাদা। আমি একদম ব্যক্তিগত স্তরে যাব দাদা। আপনি এমন একটা পেশার সাথে নিযুক্ত ছিলেন বা আছেন এতদিন ধরে। এইটার সাথে আপনি ১ম আপনার সংযোজন কিভাবে হয়েছিল? এবং বিষয়টা হচ্ছে, পশ্চিমবঙ্গে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দলের শাসন ব্যবস্থা ছিল। সেখানে মানুষের যে সামাজিক দায়বদ্ধতা, মানুষের যে সামাজিক কর্তব্য, সেই জায়গা থেকে বামপন্থী শাসন ব্যবস্থায় মানুষকে সম্পূর্ণভাবে সরিয়ে নিয়েছে। একজন শিক্ষিত মানুষ, যিনি সরকারি চাকুরিজীবী হিসাবে তার ফ্যামিলির প্রত্যেকটা ব্যক্তিকে একটা উপার্জনের জায়গায় নির্দিষ্টভাবে যুক্ত করেছেন, কিন্তু তার নিচে তালপাতার ঘরে বসবাস করা একজন মানুষ, সেও যে তার প্রতিবেশী এবং তার বাড়িতে তিনবেলা অন্ন জুটছে কি জুটছে না, সেই চিন্তা এবং সেই দায়বদ্ধতা এ বামপন্থী শাসন ব্যবস্থায় মানুষের মধ্য থেকে সরে গেছে। মানুষ শুধু আত্মকেন্দ্রিক এবং ব্যক্তি চিন্তনের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছিলেন। আমি কিভাবে ভালো থাকব, আমার কিভাবে সম্পদ বৃদ্ধি হবে, কিন্তু আমার অতিরিক্ত উপার্জনের একটা সামান্য বিন্দু অংশ যদি এই দুস্থ পরিবারের জন্য নিয়োজিত করতেন সামাজিক দায়বদ্ধতার খাতিরে, তাহলে ওই পরিবারের মানুষটি অন্তত ৩ বেলা মোটা ভাত খেয়ে থাকতে পারতেন। তবে এখানে আমার একটা জিনিস জানতে চাইবো, আপনি যেহেতু এই পেশার সাথে অনেকদিন ধরে যুক্ত আছেন বা সংগঠনেরও আপনার কাজ আছে, আপনার কি মনে হয় এখন বর্তমান কৃষি বন্ধুদের বা প্রান্তিক যেসব কৃষকরা আছে, তাদের আয় ব্যবস্থা বাড়ানোর কি বাস্তবে পরিকল্পনা থাকা উচিত? দেখুন, প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গের যে কৃষকরা, তাদের প্রত্যেক কৃষকেরই কৃষিকাজে একটি অনীহা এসে গেছে। তারা কেউ চাইছেন না তাদের পরবর্তী জেনারেশন তারা কৃষিকাজের উপর নির্ভর হয়ে তাদের জীবিকা নির্বাহ। এই বিষয়টা কেন দাদা? এর কারণ হচ্ছে, কৃষক বারবার তার উৎপাদিত ফসল এবং এ রাজ্যের কৃষিজাত কাজের জন্য যে সমস্ত সামগ্রী ব্যবহার বা সরকারি যোগানের প্রয়োজন ছিল, সেগুলো সরকার থেকে পায় না। যার জন্য বারবারই কৃষক ফসল উৎপাদন করছেন, কায়িক পরিশ্রম করছেন, ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন, কিন্তু সেই অর্থে তাদের গুরুত্ব এ রাজ্যের সরকার, না বামফ্রন্ট সরকার, বর্তমান তৃণমূল সরকার, কেউ সেই অর্থে গুরুত্ব দেয় না। সেক্ষেত্রে দাদা আমরা এটাও দেখেছি যে আমাদের কেন্দ্রীয় সরকারের কিষাণদের জন্য যেসব পরিকল্পনাগুলো থাকে, সেগুলো স্টেট গভর্নমেন্ট অনেক সময় তাদের কাছে অব্দি পৌঁছে দিতে পারছেন না। সেই বিষয়টা আপনি কিভাবে এবং কেন্দ্রীয় সরকারের বর্তমান
ভারত সরকারের যে কৃষি নীতি বা কৃষি প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ে ভারতবর্ষের অন্য রাজ্যের কৃষি ব্যবস্থা উত্তরোত্তর উন্নতি হয়েছে। আজকে গুজরাট বলুন, আজকে হরিয়ানা বলুন, আজকে পাঞ্জাব বলুন, এ সমস্ত রাজ্যের কৃষকরা আজকে তারা গর্বের সাথে বলতে পারে যে আমার পরবর্তী জেনারেশন সম্মানের সাথে কৃষি কাজ করেই তাদের জীবিকা নির্বাহ হবে। এর কারণ হচ্ছে তাদের সরকারি যোগান এবং সরকারি টেকনোলজি, সরকারি সহায়তা সেই কৃষি কাজে তাদের সহায়ক হচ্ছে। তারা কৃষি কাজ করে যে উপার্জন করছেন, তাতে স্বাধীন উপার্জন অন্যান্য সরকারি চাকুরিজীবীর থেকে একটা বড় অংশের ব্যবধানে তারা লাভবান হচ্ছেন। তাই তারা সেই অর্থে খুশি। তারা চান তাদের জেনারেশন কৃষি কাজ করে নিজের জমিতে চাষ করবেন এবং সেটা সম্মানের সাথে কৃষক আইডেন্টিফিকেশন নিয়ে তারা বেঁচে থাকবেন। এই মানসিকতার মধ্যে তারা এসছেন। হোয়ারাজ পশ্চিমবঙ্গে এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের সমস্ত সুযোগ থেকে বাংলার কৃষকদেরকে বঞ্চিত করা হচ্ছে। এ রাজ্যের সরকার আর্থিকভাবে দেউলিয়া, কিন্তু তো তার আপনাদের কি কোনো পরবর্তীকালে কোনো পরিকল্পনা আছে? শুধুমাত্র বাংলা যে কৃষক বন্ধুরা আছেন, তাদের জন্য কোনো স্পেসিফিক বেঙ্গল প্যাকেজ বা এই ধরনের কোনো চিন্তাভাবনা? নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে ৮০% মানুষ হচ্ছে কৃষিজীবী, যার মধ্যে প্রায় ৯৬% কৃষক হচ্ছে ক্ষুদ্র, মাঝারি এবং প্রান্তিক কৃষক, একদমই। যাদের সরকারি সহায়তা একদম সম্পূর্ণভাবে প্রয়োজন। আর এই সরকারি সহায়তা না দিলে তারা মাথা উঁচু করে বাঁচতে পারবে না। কিন্তু এ রাজ্য সরকারের এই নিয়ে কোনো প্ল্যানিং নেই, না কোনো পরিকল্পনা আছে। কোনো দৃষ্টান্তমূলক বিষয় এ রাজ্য সরকার স্থাপন করতে পারেননি, যেখানকার কৃষকরা লাভের দৃষ্টিতে কৃষিকাজ করবেন। আপনাদের সংগঠনের মূল লক্ষ্য কি এই মুহূর্তে? আমরা পশ্চিমবঙ্গ কিষাণ মোর্চার পক্ষ থেকে এ রাজ্যের বর্তমান সিচুয়েশনের উপরে এই মুহূর্তে কৃষকের প্রধান উৎপাদিত ফসল হচ্ছে আলু। একদম। আলু এই মুহূর্তে কৃষকরা জমির থেকে তুলছেন এবং সেই আলু সময় মতো কোল্ড স্টোরেজে রাখতে হবে। দাদা এইখানে আমি একটা প্রশ্ন আপনাকে একটু থামাচ্ছি। এখানে আমরা দেখছি যে আমাদের যে কোল্ড স্টোরেজ প্রসঙ্গটা বললেন, এখানে মজুত বা রফতানি সংকটে কিন্তু আলুর বাজার পুরো ধসে গেছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপটা কি আলু চাষীদের জন্য থাকছে? যে আপনারা কি কোনো স্পেসিফিক এমএসপি করছেন বা এক্সপোর্ট পলিসি নিয়ে কোনো চিন্তা ভাবনা করছেন আগামী দিনে? দেখুন, আমাদের সরকারের নিশ্চিতভাবে এটা সিদ্ধান্ত আছে। এখানে কমিউনিটি ফার্মিং ছাড়া কৃষকরা এখানে বাঁচতে পারে না। কারণ এখানকার কৃষকদের ১ম এই বললাম যে ৯৬% কৃষক হচ্ছে প্রান্তিক, ক্ষুদ্র এবং মাঝারি কৃষক। যাদের একবার ফসল নষ্ট হলে, একবার ফসলে ক্ষতি হলে এই যে ঋণের বোঝা, সেই ঋণের বোঝা পরবর্তী বছরে কভার করা অসম্ভব। মুশকিল। যার কারণে আমরা বিভিন্ন সময় দেখছি এখানে কৃষকরা একটা ফসল উৎপাদনের পর যখন মহাজনের ঋণ শোধ করতে পারছেন না, ব্যাংকের ঋণ শোধ করতে পারছেন না, তখন হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা আত্মহননের করছে। রাস্তা বেছে নিচ্ছেন। এই জায়গা থেকে কৃষকদের এই কমিউনিটি ফার্মিং সিস্টেমের মধ্যে কৃষকদের জন্য নির্দিষ্ট এমএসপি, এটা আগাম ঘোষণা থাকলে কৃষক তার এমএসপির উপরে নির্ভর করে যে আমি কতটা লাভবান হতে পারি এই ফসল উৎপাদন করে, সেই চিন্তা করে তারা চাষ করতে পারবে। এই প্ল্যানিং আমাদের নিশ্চিতভাবে আমরা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে জানিয়েছি এবং পশ্চিমবঙ্গে আমাদের সরকার এলে এ কাজ নিশ্চিতভাবে হবে। আগাম এমএসপি নির্ধারণ হবে। যেমন ধানের ক্ষেত্রে সারা ভারতবর্ষে এমএসপি নির্ধারিত হয়েছে। একদমই। কিন্তু সেখানেও কালোবাজারি চলছে, যেহেতু এখানে সব সরকার জায়গায় আছে এই সমস্যা। তোলাবাজি, কালোবাজারি সরকার। তা আরেকটা বিষয় আমি যেটা জানতে চাইছি, যেটা আপনি ধানের প্রসঙ্গে বললেন, ধান বা পাট এটা আপনারা সরাসরিভাবে সরকারি যেসব কেন্দ্রীয় সরকারি যে এজেন্সি আছে, তাদেরকে কেনা-বেচার জন্যে কি পদক্ষেপ লিখিতভাবে দিয়েছেন? এফসিআই এর মাধ্যমে, জেসিআই এর মাধ্যমে পাট কেন্দ্রীয় সরকার কেনে। কিন্তু এখানেও এ রাজ্য সরকারের ব্যারিকেড এমনভাবে লেগেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কৃষক এখানে ঋণগ্রস্ত। একদমই। আগাম মহাজনের কাছে টাকা নিয়ে চাষ করতে তারা অভ্যস্ত।
মহাজনের কাছে সুদে টাকা না নিলে তারা তাদের ফসল উৎপাদন পর্যন্ত করতে পারে না। সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। যার জন্য বাধ্য হয়ে ফসল উৎপাদন করার পর এখানকার যে ফোরে বলুন, এখানকার যে মহাজন বলুন, তারা তার ফসলটাকে একটা ন্যূনতম লসজনক মূল্য দিয়ে তার কাছ থেকে নিচ্ছে। কিনে নিচ্ছে এবং তাকে দিতে বাধ্য হতে হচ্ছে। সে সরকারি জেসিআই দপ্তর পর্যন্ত পাট নিয়ে পৌঁছাতে পারছেন না। এবং এ রাজ্যের যে পাটের যে ডিমান্ড বা পাটের মাধ্যমে যে একটা কর্মসংস্থানকে সুনির্দিষ্ট করা যায়, সেটাও আস্তে আস্তে ভেঙে পড়ছে। কারণ পাটজাত দ্রব্য, পাট দিয়ে উৎপাদিত যে সমস্ত থলে বলুন, ব্যাগ বলুন, যা বিভিন্ন মাল সংরক্ষণের ক্ষেত্রে বা মজুদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই জায়গায় পাটের ব্যবহার কমে গিয়ে সেখানে প্লাস্টিকের প্লাস্টিক ব্যবহার এসছে। এ রাজ্যে বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। যার জন্য যেটা জুট অন্য মিল রাজ্যের থেকে অনেকটাই বেশি পশ্চিমবঙ্গে। অনেক একদম তলানিতে এসে ঠেকেছে। কারণ এ রাজ্যের এই প্লাস্টিকজাত দ্রব্য, যেখানে সরকার বা কোর্টের নির্দেশ বারবার যে এই জাতীয় দ্রব্য বন্ধ করা হোক, এর জন্য যে প্ল্যানিং হওয়া উচিত, বন্ধ করার জন্য নাটক চলে, কিন্তু ওই বন্ধ করার জন্য যে বিকল্প প্ল্যানিং হওয়া উচিত, সেই প্ল্যানিং এ রাজ্য সরকার এখন পর্যন্ত নিতে পারেনি। যার জন্য পাটজাত উৎপাদিত দ্রব্য সেই অর্থে বৃদ্ধি পাচ্ছে না। আজকে আলু উৎপাদিত হচ্ছে, আলু যে প্যাকেটিং হবে সেই প্যাকেট আজকে প্লাস্টিক। প্লাস্টিক। সেখানে যদি পাটের প্যাকেট ব্যবহার করা হতো পূর্বে যা ছিল, তাতে আলুর চেহারা এবং আলুর গুণগত মানও একটা অনেক নির্দিষ্ট বৃদ্ধি পেত। সময় পর্যন্ত ভালো থাকতো। একদম। কিন্তু আজকে প্লাস্টিক ইউজ করার কারণে আলুর যে লংজিভিটি সেটাও এখানে নষ্ট হচ্ছে। অর্থাৎ সেই প্ল্যানিং নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের দাবি আমরা রেখেছি সংগঠনের পক্ষ থেকে, এবং আগামী দিন ভারতীয় জনতা পার্টির সরকার এখানে নিশ্চিতভাবে হতে চলেছে। কৃষকদের জন্য এই প্ল্যানিং আমাদের নিশ্চিতভাবে রয়েছে। আপনাকে ব্যক্তিগত স্তরে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাইবো, যেহেতু আমরা সবাই জানি আলুর বাজারে যে ধস নেমেছে, প্রচুর পরিমাণে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে কৃষক বন্ধুদের। সেক্ষেত্রে একজন সংগঠনকারী হিসেবে নয়, একজন ব্যক্তিগত মানুষ হিসেবে, একজন কৃষি শিল্পী হিসেবে আপনি আলু চাষীদের কিভাবে জিনিসটাকে মোকাবেলা করার কথা বলতে চাইছেন? দেখুন, এই মুহূর্তে এ রাজ্য সরকারের কাছেও আমরা মেসেজ দিয়েছি যে নির্দিষ্ট এমএসপির মাধ্যমে এ রাজ্যের উৎপাদিত আলু ক্রয় করা হোক, এবং সেই ক্রয়ের লিমিটটা কৃষকের উপর ছেড়ে দেওয়া হোক। কৃষক তার উৎপাদিত সম্পূর্ণ আলুটা এমএসপির মাধ্যমে দেয়া হোক। আচ্ছা। কিন্তু দেখা যাচ্ছে এ রাজ্য সরকার খুব পলিসিগতভাবে, একজন কৃষক আলু উৎপাদন করছে, তাকে বলা হচ্ছে যে ৯ টাকা ৫০ পয়সা দরে আমি এমএসপিতে কিনবো, কিন্তু সেই কেনার পরিমাণটা ৭ কুইন্টাল রাখা হচ্ছে। ১ বিঘে জমি যদি কেউ চাষ করে, সেখানে প্রায় ৫০ কুইন্টাল আলু উৎপাদন হয়। সে ৭ কুইন্টাল আলু বিক্রি করে তার কি লাভ? কিছুই হবে না, একদম। তার সম্পূর্ণ আলুটাকে মজুত করার ব্যবস্থা করতে হবে এবং এমএসপির মাধ্যমে কিনতে হবে। যদি কোনো চাষি বেচতে চায়, তাহলে সেটা এমএসপিতে কিনতে হবে। আর কোনো চাষি যদি কোল্ড স্টোরেজে মজুত রাখতে চায়, তার মজুতের ব্যবস্থা করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কোল্ড স্টোরেজ গুলোতে দালাল চক্র চলছে। সেখানে চাষি সিন্ডিকেট আছে। সিন্ডিকেট চলছে। চাষিরা সরাসরি সেখানে রাখতে পারছেন না। সেখানে কিছু ব্যবসায়ীরা, তারা মজুতদাররা, তারা মজুত করে রাখছেন। এবং এই মজুতদারদের চাহিদা মতো এ রাজ্য সরকার কোল্ড স্টোরেজ গুলোকে মেইনটেইন করছেন, এবং এই মজুতদারের চাহিদা মতো দাম এ রাজ্য সরকার নির্ণয় করছেন। চাষির চাহিদা মতো দাম এ রাজ্যে নির্ণয় হচ্ছে না। আমরা চাই চাষির চাহিদা মতো এমএসপির মাধ্যমে পূর্ণ আলু ক্রয় করা হোক, এবং তারা চাইলে তাদের সম্পূর্ণ আলুকে মজুত করার ব্যবস্থা করা হোক। সেক্ষেত্রে কি আপনারা এক্সপোর্ট পলিসি নিয়েও কিছু চিন্তা ভাবনা করেছেন? একদম নিশ্চিতভাবে এ রাজ্যে মূলত এ রাজ্যের যে রিকোয়ারমেন্ট, এ রাজ্যের চাহিদা হচ্ছে ৫০ লক্ষ টন। ৫০ লক্ষ টন এ রাজ্যের খাদ্য চাহিদা। কিন্তু এখানে আলু উৎপাদন হচ্ছে, এবারের যে হিসেব আমাদের কাছে আসছে, ১,৩০,০০,০০০ টনের বেশি আলু এখানে উৎপাদন হচ্ছে। আচ্ছা। যেখানে পশ্চিমবঙ্গে স্টোরের ক্যাপাসিটি হচ্ছে ৭০ লক্ষ টন।
এই যে অতিরিক্ত ৭০-৭৫ লক্ষ টন আলু যেটা এক্সপোর্ট করার দরকার ছিল, আগে এ রাজ্য থেকে আলু দিল্লি, সব রাজ্যেই যেত। সমস্ত রাজ্য, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, উড়িষ্যাতে, বিহারে, এ সমস্ত রাজ্যে এ রাজ্যের আলু যেত। কিন্তু এ রাজ্য সরকারের নেত্রী, মুখ্যমন্ত্রীর ঔদ্ধত্যের কারণে এবং হিংসাত্মক মনোভাবের কারণে এই আলু এক্সপোর্ট হওয়ার ব্যবস্থা সম্পূর্ণভাবে ধসে গেছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু এই যে অতিরিক্ত উৎপাদিত আলু, তার যে প্রসেসিং এর ব্যবস্থা, আজকে অন্যান্য রাজ্যগুলোতে আমরা দেখতে পাই যে আলু নিয়ে খাদ্য প্রক্রিয়াকরণ সিস্টেমের মধ্যে প্রসেসিং চলছে। অনেক প্রসেস আছে। আলু থেকে রুটি তৈরি করা, পাপড় হচ্ছে। আলু থেকে পাঁপড় হচ্ছে, কিন্তু এই জাতীয় কোনো চিন্তা ভাবনা এ রাজ্য সরকারের নেই। অথচ একটা হিউজ পরিমাণ আলু উৎপাদন হয়েছে, যেটা নিয়ে চাষিরা আজকে চিন্তাগ্রস্ত। ইতিমধ্যেই বেশ কিছু জন চাষি আত্মহত্যাও করেছেন। আগামী দিনে দেখা যাবে এই সংখ্যাটা বাড়বে। এটা যে শুধু এবারের ঘটনা তা নয়, প্রতিবারই আলু চাষ করার পর এ রাজ্যের আলু চাষিদের আত্মহত্যা। সরকার এটাকে অন্যদিকে চালানোর চেষ্টা করেন। তো আপনি কি বলতে চাইছেন, একদম আমি যদি সরাসরি খুব ভুল না হই, বুলবুল মন্ডল ৩২ বছর বয়স, আলুর দামের জন্য আত্মহত্যা করেছেন। এর দায় কি সরাসরি আপনি বর্তমান সরকারের উপরে চাপাচ্ছেন? একদম নিশ্চিতভাবে এ রাজ্য সরকার দায়ী। কারণ এক বিঘে জমিতে আলু চাষ করতে মিনিমাম ৩০ থেকে ৩৫,০০০ টাকা খরচা হয়। খরচা হয়। কিন্তু সেই আলুটা, এক বিঘে জমির উৎপাদিত আলু বিক্রি করার পর আজকের বাজার মূল্য অনুযায়ী একজন কৃষক ১৪ থেকে ১৫,০০০ টাকা ঘরে ফেরত পাচ্ছেন। আমি প্রথমেই বলেছি যে রাজ্যের ৯৬% কৃষক হচ্ছে ক্ষুদ্র, প্রান্তিক এবং মাঝারি কৃষক। একদমই। তাহলে এই যে ঋণের বোঝা, সে সুদে টাকা নিয়েছে মহাজনের কাছ থেকে, কোঅপারেটিভ থেকে ঋণ নিয়েছে, সেই ঋণের আতঙ্কে সে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। কারণ ফসল উঠে গেলেই ঋণ পরিশোধ করতে হবে, আর সেই পরিশোধ করা তার পক্ষে সম্ভব নয়। তার বিকল্প কোনো রাস্তা নেই, সে আত্মহত্যা করছেন। এই হচ্ছে বর্তমান। দাদা, আরেকটা বিষয় যেটা মানে খুব উল্লেখযোগ্য, এখন এই কৃষি বা কৃষক বন্ধুদের নিয়ে অযৌক্তিকভাবে রাজনীতি চলছে। এটা তো একটা মানুষকে ভাত, খাবার, রুটি, মাছ আমাদের খেয়ে বেঁচে থাকতে হবে। শস্যটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সম্পদ। সেক্ষেত্রে এই রাজনীতিকরণটা কি আপনাকে কি কতটা মনে হচ্ছে যে এটা সঠিক? দেখুন, এ রাজ্য সরকার বরাবরই সমস্ত বিষয়কে পলিটিক্সের মধ্যেই ব্যবহার করেছেন। এ রাজ্যের কৃষককে সেন্ট্রাল গভর্নমেন্টের কৃষক সম্মান নিধি প্রকল্প সারা দেশে লাগু হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের কিন্তু কৃষক পাচ্ছেন না। পশ্চিমবঙ্গে ২ অনেকেই বছর পাচ্ছে। পরে কৃষকের দাবি অনুযায়ী বাধ্য হয়েছেন চালু করতে। একদম। কিন্তু তারপরেও আজকে সরকার বলছে এখানে ৭৪ লক্ষর উপরে কৃষক, যারা কৃষি কাজের উপর নির্ভর করে ফ্যামিলি পরিচালন করেন। কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ধাপে প্রথম ১৫ লক্ষ কৃষকের তালিকা এ রাজ্য সরকার পাঠিয়েছেন। সেকেন্ড টাইম ১৬ লক্ষ পাঠিয়েছেন। থার্ড টাইম যখন পোর্টাল ওপেন হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, আস্তে আস্তে মানুষ যুক্ত হতে হতে আজকে এ রাজ্যের ৪৫ লক্ষ কৃষক কৃষক সম্মান নিধির টাকা পাচ্ছে। কিন্তু ওই বাকি ৭৪ লক্ষ কৃষকের, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট তাদেরকে টাকা দিতে ইচ্ছুক, তারা পাক কৃষক সম্মান নিধির টাকা। শুধুমাত্র এ রাজ্য সরকারের রাজনৈতিক কারণে যে কৃষকরা সরাসরি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকা পাবে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের সুবিধা পাবে, সেই জায়গা থেকে তাদেরকে সরিয়ে রাখার জন্য এই পলিসি থেকে দূরে রাখা হচ্ছে। আচ্ছা, এটা কি কোথাও না কোথাও, যেহেতু বর্তমান শাসক দল আমাদের এডুকেশন জায়গাটাকে, শিক্ষাগত মানটাকে একদমই নিম্ন জায়গায় করে দিয়েছে, সেটা কি কোথাও না কোথাও, যেহেতু এই যে বললেন আপনার ডিজিটালাইজেশনের বিষয়টা বা ফোন থেকে অ্যাপের থ্রু থেকে কোনো সুবিধা পাওয়া, সেন্ট্রাল গভর্নমেন্টের সুবিধা পাওয়া, সেটা কি কোথাও না কোথাও আপনার মনে হয় যে এই সরকার যেহেতু এই শিক্ষার মূল্যায়নটাকে একদম শূন্য স্তরে করে রেখেছে, সেটার প্রভাব পড়েছে? দেখুন, বিষয়টা হচ্ছে, এদের তো মানুষকে অশিক্ষিত করে যত বেশি রাখা যাবে, তত রাজনীতিক ব্যবস্থায় তাদেরকে যুক্ত রেখে পার্টি পলিটিক্সের সুবিধাটা তারা পাবেন। আজকে সেন্ট্রাল গভর্নমেন্টে চাষিদের যে উন্নত প্রযুক্তি এই কারণে প্রয়োজন, একটা একজন কৃষক
তার ফসলের নির্দিষ্ট সময়ে জলের প্রয়োজন, কিন্তু এই ফসলেরই জল পাওয়ার পরে অতিরিক্ত জলের যদি মানে আকাশ থেকে যদি বৃষ্টিতে জল এসে যায়, তাহলে সেই ফসল নষ্ট হয়। এইরকম বেশ কিছু ফসল আছে, যেমন সমীক্ষাটা মাথায় রাখতে হবে। তিল আছে, এ আছে, তা আছে। সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট একদম টেকনোলজিকে ব্যবহার করে যেমন খোলা নাম্বার চালু করে দিয়েছেন। কৃষক সরাসরি ক্লাইমেট সম্বন্ধে তারা জানতে ইনফরমেশন পারে। পেতে পারেন একদম। আজকে আমি আমার পাকা ধান কাটবো, কাটার পরে ধানটায় যদি বৃষ্টির জল পেয়ে ওয়েদার যায়, ফোরকাস্টটা কি আছে একদম। তাহলে নষ্ট হয়ে যাবে। তাহলে ওয়েদার ফোরকাস্ট কি আছে, যে পরবর্তী কতদিনের মধ্যে বৃষ্টি হতে পারে, সেই বিষয়টাকে লক্ষ্য করে আমি আমার রেডি হওয়া ফসল আমি কাটতে পারবো, যেন জল না পায়। আবার অতিরিক্ত জল চাপে ফসল নষ্ট যেন না হয়ে যায়, সেটাও ওয়েদার ক্লাইমেট জেনে তারপরে সেই সেইভাবে তার আগে কাজ হবে। জলটা দেওয়ার ব্যবস্থা করা যাবে। এ ব্যবস্থা সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করেছে, কিন্তু পশ্চিমবঙ্গে, যেখানে আমি প্রথমেই বলেছি প্রায় ৮০% মানুষ হচ্ছে কৃষিজীবী, কিন্তু কৃষি সংক্রান্ত কোনো প্ল্যানিং আজকে দীর্ঘ ৩৪ বছরের বামফ্রন্ট, আজকে তৃণমূলের ১৪ বছর পার হয়ে ১৫ বছর শেষ হলো, কোনো প্ল্যানিং এইভাবে করেনি। না, আরেকটা বিষয় আমার একটু জানতে ইচ্ছে করছে, আমরা যেটা দেখে এসেছি একদম নিবিড় কোর জায়গা থেকে আমি জিজ্ঞেস করব, আমাদের বন্যা, ঝড়, জল এটা তো হয়েই থাকে বাংলার পশ্চিমবঙ্গে বা সমগ্র জায়গাতেই। সেক্ষেত্রে আপনার সংগঠন বা আপনি ব্যক্তিগত স্তরে নিজে কতটা মাঠে নেবে, মানে আমরা মাঠ সমীক্ষা যেটা বলে থাকি, সেটা আপনারা কতটা ফলস্বরূপ করেছেন বা কতটা এগিয়ে গিয়ে কাজ করেছেন? দেখুন, বিষয়টা হচ্ছে যখনই এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ এসছে, আমরা ঘাটালে বন্যা দেখেছি, আলু জমিতে ভাসছে, ধানের শিলাবৃষ্টির ক্ষতিগ্রস্ত অবস্থা, যার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের প্রধানমন্ত্রী কৃষি বীমা যোজনা, যেটা সারা দেশে লাগু আছে, কিন্তু এ রাজ্য সরকার এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এ রাজ্যে চালু হতে দেয়নি। এর পলিসি কি? এক হচ্ছে কেন্দ্রীয় সরকারের সুবিধা এবং কেন্দ্রীয় সরকারের ফোকাসিং থেকে কৃষকদেরকে দূরে সরিয়ে রাখা, আর দ্বিতীয় হচ্ছে ব্ল্যাক মানি হোয়াইট করার একটা প্ল্যানিং এ রাজ্যে চলছে। এ রাজ্য সরকার বলছে যে বাংলার ফসল বীমা যোজনা আমি চালু করব। তো সেখানে কৃষকদেরকে একটা প্রলোভন দেওয়া হলো যে সম্পূর্ণ কৃষকদের এই বীমার টাকা পশ্চিমবঙ্গ সরকার দেবে, এবং সেই অর্থে সরকারি তহবিল থেকে এই টাকা নির্দিষ্ট বীমা কোম্পানির সাথে টাই আপ করে সমস্ত কৃষকের এগেনস্টে বীমার টাকা দেওয়া চালু করা হয়েছে একদম। বকলমে পেছন দিক দিয়ে একটা কন্ডিশন। এটা আমাদের অনুভব যে কালো টাকাকে সাদা করে পার্টি ফান্ডে নেওয়ার এটা একটা পলিসি। কারণ বীমা কোম্পানি জানে যে প্রাকৃতিক দুর্যোগ, শিলাবৃষ্টি বলুন, বন্যা বলুন, হতেই পারে, কারোর হাতে হতেই হয়। পারে, এবং সেটা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে হয়। সরকারের সাথে একটা কন্ডিশন আছে যে এই ধরনের দুর্যোগ হলে আমি তোমাকে টাকা ব্ল্যাক মানি হোয়াইট করে পার্টি ফান্ডে দিতে পারি, কিন্তু বীমার যে প্রিমিয়ামের এগেনস্টে যে ক্ষতিপূরণ, একদমই। সেই ক্ষতিপূরণ আমি আমার সিদ্ধান্ত মতো তোমাকে বলবো, তুমি সেই রকম ক্ষতিপূরণের ঘোষণা করতে হবে। যার জন্য আমি দেখেছি যে বড় সম্পূর্ণ ক্ষতি হয়েছে কৃষকের, 100% ফসল নষ্ট হয়ে গেছে, কিন্তু মার্জিনটা অন্যরকম কিন্তু দেখাচ্ছে। যখন ক্ষতিপূরণ পাচ্ছে তখন 30%, 25% দেয়া হচ্ছে। সেটা হচ্ছে এই ধরনের চুক্তির কারণে, এবং তার বিনিময়ে সম্পূর্ণভাবে বীমা কোম্পানিকে ব্যবহার করে আমাদের অনুমান কালো টাকাকে সাদা করে পার্টি ফান্ডে নেওয়া হচ্ছে। মানে কোথাও না কোথাও ভাবে যে দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার হয়ে গেছে, মানে সব স্তর থেকেই তারা নিজেদের যে লাভটা সেটাকেই আগে প্রথম স্থানে রাখার চেষ্টা করছে। না, আরেকটা বিষয় আমাকে জানতে ইচ্ছে করছে, আমরা সারা দেশব্যাপী দেখেছি যে এই আহ, আন্দোলন বলুন, বিক্ষোভ বলুন, সেক্ষেত্রে আপনারা কি কখনো এরকম ভাবে চিন্তা ভাবনা করেছেন যে যে ব্লকে বা যে স্তরের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এক্স্যাক্টলি ডিমান্ডটা কি, তারা কি চাইছেন, সেরকম আপনারা কোনো ডেটা অ্যানালিসিস করেছেন? একদম, মানে চাষিদের আমরা বিভিন্ন আন্দোলনের মধ্যেও দেখেছি। আজকে এই মুহূর্তে যেমন আলু নিয়ে চাষিদের এই সমস্যা, পেঁয়াজ নিয়ে যে চাষিদের সমস্যা ক্রিয়েট হয়েছে, সেখানে বিভিন্ন ব্লকে ব্লকে আমাদের বিক্ষোভ হচ্ছে, আমরা ডিমান্ড রাখছি।
আমাদের বক্তব্য এতক্ষণ যেগুলো বলছিলাম, যেখানে নির্দিষ্ট এমএসপি কে নির্ধারণ করে চাষির ফসল ক্রয় করা হোক, এবং এই এমএসপির মাধ্যমে যে কালোবাজারি চলছে, ধানের ক্ষেত্রে আমরা যেমন দেখি সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দিষ্ট এমএসপি নির্ধারণ করা হচ্ছে ধান ক্রয় করার জন্য, কিন্তু এ রাজ্যের বিভিন্ন রাইস মিল বলুন, এখানকার কোঅপারেটিভ সিস্টেমের মধ্যে বলুন, যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের নেতারা সরাসরি ইনভলভ হয়ে যাচ্ছে। প্রকৃত অর্থে কৃষক সেখানে তার ফসল দিতে পারছেন না, এমএসপিতে বেচতে পারছেন না। কৃষক যদি এমএসপিতে ধান নিয়ে যাচ্ছেন, তাহলে সেখানে কৃষককে বলা হচ্ছে যে ধানের মধ্যে আগড়া রয়েছে, নোংরা রয়েছে, এই একদম। ধানের 10 কেজি বাদ দিতে হবে। এইরকম কোনো সিস্টেম নেই। এমএসপির মধ্যে নির্দিষ্ট করা আছে যে যেখানে এমএসপিতে ধান ক্রয় করা হবে, সেখানে ফ্রেশ করার ব্যবস্থা, মানে ঝাড়াইয়ের ব্যবস্থা সেখানে রাখতে হবে। কৃষকের উপর কোনো ব্লেম দিয়ে তাদের ধানের একটা পার্সেন্টেজ বাদ দিয়ে সেই ধান কেনার কোনো কথা নেই। কিন্তু কালো বাজারের মাধ্যমে এখানে ফোরেদের এবং তৃণমূলের নেতাদের কাটমানির কারণে সেখানে চাষির কাছ থেকে জোর করে কোথাও 10 কেজি বাদ দিয়ে দেওয়া হচ্ছে, কোথাও 7 কেজি বাদ নিজেদের দিয়ে দেওয়া, সুবিধার্থে সেটাকে করা হচ্ছে। এইটা আত্মসাৎ করা হচ্ছে। আর এই কারণে চাষিরা নির্দিষ্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এমএসপি দিলেও তারা দেখছেন যে 10 কেজি আমার বাদ হয়ে যাচ্ছে, তাহলে এমএসপিতে আমি যে দাম পাবো, তাহলে 10 কেজি যদি বাদ হয়ে যায়, তাহলে প্যারালালি আমি গ্রামে যেটা বেচছি বাড়িতে বসে, তাহলে দামের ভ্যালুয়েশন ইকুয়াল হয়ে যাচ্ছে। একদম। তাহলে আমি কেন কষ্ট করে এমএসপিতে নিতে যাব, চেকে টাকা নিতে যাব, অ্যাকাউন্টে টাকা নিতে যাব? আমি সরাসরি নগদ পয়সায় বেচছি। একদম। এই নিজেদের ক্ষেত্রেও সুবিধার্থ আছে সেটা একদম একদম। এই ক্রিয়েটেড কালোবাজারি সিস্টেম এ রাজ্য সরকার সরকারি ব্যবস্থায় দলের কেডার পোষার জন্য এই ব্যবস্থা করে রেখেছে। একদমই দাদা। না, আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে সর্বভারতীয় নীতির উপরেই কি আপনারা আস্থা রাখছেন? নাকি নিজেদের কোনো পরিকল্পনা আছে আগামী দিনে কৃষি সমাজের জন্যে? ভারত সরকার যে কৃষি নীতি গ্রহণ করেছে এবং কৃষকদের জন্য যে ব্যবস্থাগুলো নিয়েছে, এটা কৃষকদের জন্য পর্যাপ্ত। তারপরেও আজকে যে পশ্চিমবঙ্গের কৃষকদের যে ড্যামেজ, এই ধরুন আজকে আলু চাষি, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টেও কেউ জানিয়েছি যে আপনারা স্টেট গভর্নমেন্টকে প্রেসার করুন। এই আলু চাষি যারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা 50% খরচের পয়সা তুলতে পারছে না, একদম। যারা আজকে কোঅপারেটিভ থেকে ঋণ নিয়েছে, তাদের ঋণকে মুকুব করা হোক। তাহলে অন্তত যে ক্ষতির দিকটা তারা রিলিফ পাবেন। ম্যাক্সিমাম চাষী ঋণ নিয়েছে, হয় কোঅপারেটিভ থেকে নিয়েছে, নাহলে কোনো না কোনো স্তর থেকে কিষাণ নিচ্ছে। ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিয়েছে। সেই চাষীদের এই ঋণের পোর্শনটা মুকুব করা হোক। এটা আমরা যেমন স্টেট গভর্নমেন্টের উপরে আন্দোলনের মাধ্যমে প্রেসার রেখেছি যেদেরকে মুকুব করা হোক, তেমনি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও আমরা দাবি রেখেছি যে যেহেতু আলুটা স্টেট গভর্নমেন্ট রিলেটেড, অতএব স্টেট গভর্নমেন্টের উপরে এই প্রেসারটা রাখা হোক, যেন এই বিষয়টাকে রিল্যাক্সেশন দেওয়া হয়, কৃষকরা যেন তার একটু সুবিধা স্বস্তির নিঃশ্বাস একটু নিতে পারে। একদম, একদম। একদম তাই। জি দাদা, আরেকটা জিনিস একদম, যেহেতু কথা আলোচনা আমাদের প্রচুর হ্যাঁ। থাকবে, সময় যেহেতু সংক্ষিপ্ত, সেক্ষেত্রে আমি তার দুটো জিনিস জিজ্ঞেস করতে চাইবো। প্রথম যেটা, পশ্চিমবঙ্গে বাঙালির পাতে কি আদৌ বাংলার মাছ আছে? দেখুন বাংলার মাছ তো অনেক আগেই হারিয়ে গেছে। বাংলায় যে সমস্ত এখানকার মানে ঐতিহ্যশালী মাছ ছিল, কিছু শক্তিশালী কাঠ মাছ ছিল, যেগুলো আজকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সব নষ্ট হয়ে নষ্ট গেছে। হয়ে যাচ্ছে, একদমই। এবং কীটনাশক, রাসায়নিক ব্যবহার করতে, করতে পশ্চিমবঙ্গে যে মাছ উৎপাদন হচ্ছে, সেই উৎপাদনের যে ন্যাচারালি উৎপাদন, যাকে আমরা অর্গানিক বলি, সেই সিস্টেম পশ্চিমবঙ্গের জলাশয়গুলো হারিয়ে ফেলেছে। আর হারিয়ে ফেলার কারণে পশ্চিমবঙ্গে মৎস্য চাষের এবং মাছের উৎপাদন সম্পূর্ণভাবে কমে গেছে। যার বন্ধুর জন্য পর্যায়ে প্রায়। একদম, যে বাঙালি যাকে আমরা ওই মাছে ভাতে বাঙালি বলি, আজকে অন্ধ্রপ্রদেশের রুই বলুন, কাতলা বলুন, বিলাসপুরের রুই কাতলা যদি না আসে, ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গের বাঙালিদের পাতে প্রতিনিয়ত মাছ মাছের জোগান জুটবে কমে কিনা, যাবে একদম। এটাও একটা প্রশ্ন চিহ্নের মধ্যে এসছে। এর জন্য প্ল্যানিং হওয়া উচিত, মৎস্য চাষীদের নিয়ে প্ল্যানিং হওয়া উচিত। কিছু আছে পরিকল্পনা? নিশ্চিতভাবে আছে। ভারতীয় জনতা পার্টি সরকার এখানে প্রতিষ্ঠিত হলে আমরা ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে, ফিশারি মন্ত্রণালয় একটা আছে,
সেই মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিতভাবে এর প্ল্যানিং হবে এবং এই চাষের জন্য মানে যারা মৎস্য চাষী তাদেরকে বিভিন্ন ফেসিলিটিস, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের এমনি অনেক স্কিম এর উপরে আছে, কিন্তু সেই স্কিমগুলোর উপরে দেখা যাচ্ছে যে প্রকৃত অর্থে এখানেও দুর্নীতি। কাজ করার সুযোগ পাচ্ছেন না একদমই। এখানেও দুর্নীতি এই অর্থে যে দেখা যাচ্ছে হঠাৎ করে বলা হলো যে এত কোটি টাকার মাছ গঙ্গায় ছেড়ে দেওয়া হলো। আদৌ মাছ ছাড়লো না শুধু জলই গঙ্গার জলে ঢালা হলো, সেটা বিষয়টা একটু তার ইনভেস্টিগেশন এবং তার কোয়ারিজ এ রাজ্যে হয় না। একদম এবং তার পেছনে না হওয়ার পেছনে যেটা কারণ সেটা হচ্ছে চুক্তিপত্র। সেই লেনদেনের চুক্তিপত্রের কারণে এর কোয়ারিজ হয় না। গঙ্গার জলে পুকুরের জল ঢেলে বলা হয় যে কোটি কোটি টাকার মাছ গঙ্গাতে ছাড়া হলো, যারা মৎস্যজীবী তারা মাছ সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করতে পারবেন। আচ্ছা। এই তো অবস্থা। একদম শেষে আমি দুটো জিনিস আমার মনে আসছে, যে প্রশ্নটা সেটা হচ্ছে, এই মুহূর্তে একজন কৃষি সমাজের মুখপাত্র হয়ে আপনি এখন বর্তমানে কৃষকদের কোন দুটো সংকটকে বেশি প্রাধান্য দেবেন? বাজারে অনিশ্চয়তা নাকি দাম? এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাজার অনিশ্চয়তা তো বটেই। দ্বিতীয় বিষয় দামের একটা বিষয়ে এমএসপি, আমি প্রথমেই বলেছি এটাকে সম্পূর্ণভাবে সরকারই নিয়ন্ত্রণ করতে পারে এমএসপি। আর যেটা বাজার মানে এক্সপোর্টের ব্যবস্থা এখানে নেই, এক্সপোর্টের ব্যবস্থা এখানে চালু করতে হবে, যেভাবে এখানকার উৎপাদিত ফসল যেত। আজকে মানে এটা অত্যন্ত আনন্দের সাথে বলতে হচ্ছে যে পশ্চিমবঙ্গে এক সময় ধান উৎপাদনে ভারতবর্ষের মধ্যে প্রথম প্রথম ছিল। ছিল। আজকে আমরা ধান 3 নম্বর। উৎপাদনে তৃতীয় স্থানে এসে একদম। পৌঁছে গেছি। তাহলে এই ধানের নিয়ে কোনো প্ল্যানিং এ রাজ্য সরকারের নেই। নেই। আস্তে আস্তে আমরা পিছিয়ে আসছি, অন্য রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে। হোয়ার ভারত সরকার যেখানে ধান উৎপাদনে, চাল উৎপাদনে পৃথিবীর তৃতীয় চতুর্থ স্থানে ছিল, আজকে পৃথিবীর মধ্যে চাল উৎপাদনে ভারত হচ্ছে প্রথম স্থান অধিকারী। এটা অত্যন্ত আমাদের আনন্দ। মানে ভারত সরকার কৃষকদের নিয়ে যে ভাবছেন এবং কৃষিজাত উৎপাদিত ফসল যেটা ভারতবর্ষের একটা রেকর্ড জায়গা নিয়ে দাঁড় করাচ্ছেন, সেই অর্থে পশ্চিমবঙ্গ আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। তাহলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার ভারতবর্ষে চলছে, তাদের যে প্ল্যানিং, সেই প্ল্যানিং সরকার এখানে আসলে নিশ্চিতভাবে লাগু হবে এবং সমস্ত দিক দিয়ে যেমন কৃষকের উৎপাদন বাড়বে এবং কৃষকের মার্কেটিং সিস্টেমটা মজবুত হবে এবং সরকারি এমএসপির মাধ্যমে কৃষক তার নির্দিষ্ট মূল্য আগাম জানতে পারবেন, সেই প্ল্যানিং এ কৃষকরা চাষ করতে পারবেন, যেটাকে কমিউনিটি ফার্মিং এর কথা বলা হচ্ছে। একদমই দাদা, অনেক ধন্যবাদ। অনেক কিছু ইনফরমেশন জানলাম, যেটা আমাদের দর্শক বন্ধুদের জন্যও অনেক কিছু তারা বুঝতে পারেন না, বা অনেক ইনফরমেশন যারা জানতে চেয়েও সেই প্ল্যাটফর্মটা পান না জানানোর জন্য। সেই জানানোর কান্ডারি হচ্ছে আমরা, আপনারা। একদম ছোট্ট করে এখন নতুন প্রজন্মকে এই পেশায় আসার জন্য বা এই পেশায় নিযুক্ত হওয়ার জন্য আপনি ছোট্ট কি টিপস দেবেন? দেখুন এখন আধুনিক প্রযুক্তির কৃষি ব্যবস্থা চালু হয়েছে, সারা দেশে চালু হয়েছে এবং এই আধুনিক কৃষি ব্যবস্থার মাধ্যমে কিছু আহ, ব- নতুন ধরনের চাষ, উন্নত ধরনের চাষ যেটা অলরেডি স্টার্ট হতে শুরু করেছে এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্ল্যানিং অনুযায়ী কিছু কিছু এরিয়ায় ড্রাগন চাষ হচ্ছে, কিছু কিছু এরিয়ায় মাল্টা চাষ হচ্ছে, অত্যাধুনিক কিছু চাষের ব্যবস্থা চালু হয়েছে এবং যেখানে টেকনোলজি অত্যন্ত ভ্যালুয়েবল একদম এবং এই টেকনোলজিকে ইউজ করতে গেলে তাহলে পড়াশোনাটা একটা জরুরি। তাই এই মুহূর্তে শিক্ষিত সমাজকে এই টেকনোলজি ব্যবহার করে অত্যাধুনিক চাষের মাধ্যমে, কৃষি ব্যবস্থার মাধ্যমে তারা যদি যুক্ত হয়, তাহলে আজকে পশ্চিমবঙ্গের যে কৃষকরা তাদের কৃষি কাজে অনীহা প্রকাশ করে এখান থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে চলে যাচ্ছেন, এটার প্রবণতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই জায়গাটা বন্ধ হবে এবং এখানকার কৃষক পরিবারের সন্তানরা, সুশিক্ষিত সন্তানরাও এই কৃষিকাজে আগামী দিন আগ্রহ প্রকাশ করবে। সেই দিকে আমরা নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করছি, প্ল্যানিং আমাদের
নিশ্চিতভাবে রয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সাথে আসার জন্য, সাথে কথা বলার জন্য। আগামী দিনে আশা করব আবার আপনাকে পেয়ে যাব। তো বন্ধুরা, আমরা যেটা আজকে শুনলাম, আমাদের মাছে ভাতে বাঙালি এই কথাটা কিন্তু সর্বস্তরে সব দিক থেকে কিন্তু এগিয়ে থাকে। তো সেটার জন্যে যেসব কথাগুলো আমরা শুনলাম, যেসব কাজগুলো ওনারা করবেন, সংগঠন করবে, সেই নিয়েও আমাদের আগামী দিনে চোখ থাকবে। ভালো থাকবেন।